হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গিয়ে রে ব্র্যাডবারির লেখা একটা নভেল, যার টাইটেল হচ্ছে গিয়ে ফারেনহাইট 451। এর একটা সম্পূর্ণ আলোচনা দেওয়ার চেষ্টা করব। আমি যতটা পারবো ততটা দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের তাতে কিছুটা হলেও উপকার হবে। তো কি কি থাকছে, সর্বপ্রথম এর একটা ইন্ট্রোডাকশন থাকছে, তারপরে এর পাবলিকেশন হিস্ট্রি, তারপরে একটা যে ক্যারেক্টার লিস্ট রয়েছে সেই ক্যারেক্টার লিস্ট, এবং সবশেষে একটা ব্রিফ সামারি। এবং আজকের হয়তো এই ভিডিওতে যদি না পারি, নেক্সট ভিডিওতে একটা চ্যাপ্টার ওয়াইজ সামারি অ্যান্ড অ্যানালিসিস থাকবে। ওকে, তো চলো তাহলে দেখে নেওয়া যাক। এবার হচ্ছে গিয়ে ফারেনহাইট 451, তার মানে কি একটা তাপমাত্রা নির্ধারণ করছে, তাপমাত্রার কথা বলছে 451 ফারেনহাইট। তো এই ফারেনহাইট 451-এ কি হয়, মোটামুটিভাবে মনে করা হয় 425 থেকে 475 এই যে একটা ফারেনহাইটের তাপমাত্রা, এই তাপমাত্রার হচ্ছে গিয়ে কাগজের জ্বলনাঙ্ক। কাগজ পুড়ে যায় অটোমেটিক, এই তাপমাত্রায় যদি পৌঁছয় তাহলে কাগজ অটোমেটিক পুড়তে শুরু হয়ে যায়। তো তার মানে এখানে কাগজ পোড়ানোর সাথে কিন্তু কোনো রকম রিলেশন রয়েছে। আর যেটা বলবার যে এইখানটাই আমরা দেখতে পাবো বই পোড়ানোর ব্যাপার রয়েছে। এবার বই পোড়ানো এবং ফায়ারম্যানরা সাধারণত কি করে থাকে, দমকল বাহিনী, তারা সাধারণত আগুন নেভানোর কাজে তারা সাধারণত সচেষ্ট হয়। যে কোনো জায়গায় আগুন লাগলে সেখানে দমকল বাহিনী যায়, সেই আগুনটা নেভানোর চেষ্টা করে। কিন্তু এখানে আমরা দেখব যে দমকল বাহিনী আগুন না নিভিয়ে বরঞ্চ আগুন জ্বালাচ্ছে। একটা সম্পূর্ণ উল্টো একটা ঘটনা দেখতে পাবো। তো এখানে যে মানে ঘটনাটা আসল সত্যিকারের আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে আমেরিকার একটা সোসাইটির বর্ণনা করছে। এটা একটা ডিস্টোপিয়ান নভেল, ডিস্টোপিয়ান ফিকশন বলা যায়। এবার ডিস্টোপিয়ান ফিকশনটা কি, ফিকশন মানে সায়েন্স ফিকশন দু ধরনের। এটা কিন্তু সায়েন্স ফিকশন, এটা কিন্তু কখনোই আমরা বলতে পারি না যে এটা সত্যিকারের একটা ঘটনা। এটাকে কিন্তু লেখক রে ব্র্যাডবারি, আই থিঙ্ক তোমরা কোনো গল্প পড়ে থাকতে পারো নিচু ক্লাসে, যেমন হচ্ছে গিয়ে অল সামার ইন এ ডে, এটা রয়েছে রে ব্র্যাডবারির লেখা। তো এইরকমই তিনি কিন্তু সায়েন্স ফিকশনগুলো কিছু কিছু লিখেছেন। এবার সায়েন্স ফিকশনের মধ্যে দু ধরন রয়েছে, একটা ইউটোপিয়ান, একটা ডিস্টোপিয়ান। ডিস্টোপিয়ানটা কিনা যেখানে লেখকের যে এথিক্স তার আগেনস্টে যখন লেখক লিখছেন সেটা হচ্ছে গিয়ে ডিস্টোপিয়ান, আর লেখকের যে এথিক্স তার ফরে যখন তিনি লিখছেন সেইটা হচ্ছে গিয়ে ইউটোপিয়ান। ওকে, এইটা হচ্ছে গিয়ে ডিস্টোপিয়ান। মানে সাধারণত আমরা কি করি, লেখক বা যারা আমরা পড়াশোনা করি তারা কি বলবো যে যাতে মানুষজন বই পড়ে, মানুষজন বইকে ভালোবাসে, বইকে এক্সপ্লোর করে। কিন্তু তিনি এখানে এমনভাবে দেখাচ্ছেন যে যে সোসাইটিটাকে তিনি প্রেজেন্ট করছেন সেই সোসাইটির তারা কিন্তু কেউ বই পড়া পছন্দ করে না, বরঞ্চ বইগুলোকে তারা জ্বালিয়ে দিচ্ছে। এবং তারা মনে করছে বইগুলো হচ্ছে গিয়ে সোসাইটির পক্ষে অত্যন্ত ভালনারেবল। এবং সেখানে সমস্ত মানুষজন কেমন যেন আনইমাজিনেটিভ, তাদের ইমাজিনেশনের যে পাওয়ার সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারা সবসময় টিভি দেখতে থাকে। এক্ষেত্রে বলতে পারি বর্তমান যে আমাদের সোসাইটি, আমরা যে দিকটাতে এগিয়ে চলেছি, আমাদের সমস্ত কিছুর উপরে ইন্টারেস্টের যে স্প্যান সেটা কমে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা নিজেরাই খেয়াল করবে, ক্রিকেটের ক্ষেত্রে আগে 50 কেন, আগে 60 ওভারের খেলা হতো, তারপর আস্তে আস্তে 50 ওভার নেমে আসলো, এখন আস্তে আস্তে 20 ওভারে চলছে। তো এই যে একটা স্প্যান কমে আসছে, বা সিনেমার ক্ষেত্রে বলতে পারো 3 ঘন্টার বা 3.5 ঘন্টার সিনেমা হতো, 3 ঘন্টার সিনেমা হতো 2.5 ঘন্টা, 2.25 ঘন্টা, করতে করতে 1.5 ঘন্টা। এখন ওটিটিতে এসেছে, এসে ওটিটিগুলো তারপরে সেগুলোতেও আস্তে আস্তে আমাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে। এখন শর্টস, মানে 5-6 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইগুলো রয়েছে, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, এইগুলোতে চট 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 যত তাড়াতাড়ি পারো ওঠাতে থাকো, রিলস দেখতে থাকো। এই যে মানুষের একটা ইন্টারেস্টের যে একটা স্প্যান সেটাও কমে যাচ্ছে। দৃষ্টিশক্তি শুধু দেখছি তাতেও, বই পড়া তো দূরস্থ, সেগুলো তো নেই একদম। তো এই কারণেই একটা মানে বর্তমান যে এই সোসাইটিটা, সেই সোসাইটিতে দাঁড়িয়েও কিন্তু এই যে নভেলটা, এই নভেলটার কিন্তু একটা গুরুত্ব থাকছে, যে কারণেই কিন্তু আমরা এই নভেলটা পড়ছি, নইলে কিন্তু পড়তাম না। কিন্তু এখন অবধি যাই হোক, আমরা কিছুজন হলেও, মানে বেশিরভাগটাই আমরা এখন অবধি কিছুটা বজায় রাখতে পেরেছি বলে হয়তো আমাদের বইগুলো টিকে রয়েছে, নইলে হয়তো আমরাই কবে দেখা যাবে বইগুলো এরকম জ্বালিয়ে দিতে থাকবো। তো ঠিক এইরকমই একটা ডিস্টোপিয়ান নভেল রে ব্র্যাডবারি প্রেজেন্ট করছেন আমাদের সামনে। এটা হচ্ছে গিয়ে এটার সম্বন্ধে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন বলতে পারো। আর এর পেছনে এবার আসি লিখবার যে অনুপ্রেরণা, ইনফ্লুয়েন্স আর দ্য
বলতে পারো হচ্ছে গিয়ে কি কারণে তিনি লিখেছেন বা কোন ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন, এটা যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয় যে রে ব্র্যাডবারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি জার্মানিতে কি হয়েছিল না, বই পড়ানোর এরকম একটা রেওয়াজ শুরু হয়েছিল। সেখানে যে সমস্ত জিউইসরা ছিল, ইহুদি, অর্ধ ইহুদি, সেকিউলার, মার্কসিস্ট, তারপরে হচ্ছে গিয়ে অ্যানার্কিস্ট, লিবারাল, তারপরে সেক্সোলজিস্ট, সোশ্যালিস্ট, এদের যে সমস্ত বইগুলো, তাদের বইগুলো না পুড়িয়ে ফেলা হতো, কারণ তাদের বইগুলো খানিকটা মুক্তমনা টাইপের, এবং সেইগুলো নাৎসি জার্মানিতে কিন্তু সেগুলোকে ইল্লিগাল ঘোষণা করা হয়েছিল। এবং এই যে বই পড়ানো, এর মধ্যে হেলেন কেলারের বই, কার্ল মার্কসের বই, কার্ল কটস্কির বই, এইরকম কিন্তু প্রচুর বই, আইনস্টাইনের অবধি বইও ছিল, কিন্তু সেগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে অনেক অনেক বই তাদের লেখা পুড়িয়ে ফেলা হয়েছিল। এই ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু বলা যায় রে ব্র্যাডবারি এই বইটি লিখেছেন, এই নোভেলটি লিখেছেন। এছাড়াও কিন্তু রে ব্র্যাডবারি আবার নিজের কথাকে কন্ট্রাডিক্ট করেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় তিনি অনেক অন্যরকম কথাও বলেছেন, যে আমার লিখবার পেছনে অন্য কোনো ব্যাপার রয়েছে, এরকম কিন্তু ঘটনা আমরা দেখতে পাবো। তো আমরা মনে করি যে তিনি প্রথম যে কথাটা বলেছিলেন, অর্থাৎ এই যে নাৎসি জার্মানির এই যে বই পড়ানোর একটা হুজুগ উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, সেই ঘটনাটার দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই বইটি লিখেছেন। ওকে, এরপরে অনেকে বলবে যে 1953-তে লেখা, কিন্তু না, এটা পাবলিশ হয়েছিল 1952 অক্টোবর 1952 সালের অক্টোবর মাসের 19 তারিখে। ওকে, এটা গেল পাবলিকেশন। এরপরে আসি এর যে খুব যে বেশি ক্যারেক্টার আছে তা নয়, মেইন ক্যারেক্টার হচ্ছে গাই মন্ট্যাগ। গাই মন্ট্যাগ হচ্ছে গিয়ে একজন ফায়ারম্যান বুঝতে পারছো, দমকল বাহিনীতে চাকুরিরত একজন ব্যক্তি, যার কাজ হচ্ছে গিয়ে, সাধারণত আমরা কি জানি দমকলের মানে সে আগুন নেভাবে, কিন্তু না, গল্পের শুরুতে বা আলোচনার শুরুতে আমি যেটা বললাম, এখানে আমরা আগুন নেভানোর চাইতে দেখবো এই যে দমকল বাহিনী এরা আগুন লাগায়, ওই যে বইগুলো, সেই বইগুলো কিন্তু ইলিগাল বই বা মানে যেমন ধরনের যে কোনো ধরনের বই তারা পুড়িয়ে ফেলে। ওকে, তো গাই মন্ট্যাগ হচ্ছে গিয়ে এরকম একজন ফায়ারম্যান। তারপর নেক্সট ক্যারেক্টার, সে হচ্ছে গিয়ে তার ওয়াইফ মিলি মন্ট্যাগ। সে হচ্ছে গিয়ে এই গাই মন্ট্যাগের ওয়াইফ। সে সবসময় টিভি দেখতে থাকে, এরকম তার বিশাল বড় দেয়াল জোড়া টিভি রয়েছে, যে একবার কিন্তু কি করবে, এই গাই মন্ট্যাগকে ফাঁসিয়ে দেবে। শেষমেশ আমরা দেখতে পাবো মারা যাবে, বম্বিং হওয়ার ফলে শহরে সে মারা যাচ্ছে। তারপরে ক্ল্যারিস ম্যাকলেল্যান্ড, অত্যন্ত মুক্তমনা 17 বছর বয়সী একটি মেয়ে, যে ভাবতে জানে, যে র্যাশনালি ভাবতে জানে, যে ইমোশনালি ভাবতে জানে, এবং সব থেকে বড় কথা সে ভাবে, তার মাথাটা উন্মুক্ত রয়েছে, সে পরিবেশের সাথে কথা বলতে চায়, যেটা সেই সময়ে দাঁড়িয়ে, মানে লেখক যেই সময়টার কথা ঘোষণা করছেন বা বর্ণনা করছেন, সেই সময়ে যেটার ক্রাইসিস দেখা যাচ্ছিল, যে মানুষজন ভাবতে ভুলে যাচ্ছে, মানুষজন প্রশ্ন করতে ভুলে যাচ্ছে, এবং সর্বোপরি কি হচ্ছে না, মানুষজন প্রকৃতির সান্নিধ্যে আসাটাই ভুলে যাচ্ছে, মানুষ সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে পড়ছে, তারা হাঁটা চলা পছন্দ করে না, তারা কারোর সাথে কথা বলা পছন্দ করে না, সবসময় টিভি দেখে, এইরকম টাইপের। সেই রকম কিন্তু মোটেও নয় এই ক্ল্যারিসে ম্যাকলেল্যান্ড। এর সাথে কিন্তু গাই মন্ট্যাগের দেখা হবে, এবং এর একটা প্রশ্ন কিন্তু তার সম্পূর্ণ জীবনটা উলট পালট করে দেবে গাই মন্ট্যাগের। ওকে, সে মারা যাবে কিন্তু খুব মানে কম বয়সে, খুব তাড়াতাড়ি দেখতে পাবো আমরা নভেলের শুরুর দিকটাতেই সে কিন্তু মারা যাচ্ছে। নেক্সট ক্যারেক্টার রয়েছে ক্যাপ্টেন বেটি। সে হচ্ছে গিয়ে এই যে দমকল বাহিনী, তার হেড। সে বলা যায় মেইন ভিলেন হচ্ছে আমাদের এই নভেলের, ভিলেন বা অ্যান্টাগনিস্ট আমরা বলতে পারি। সে মন্ট্যাগের বস। তারপরে রয়েছে স্টোনম্যান অ্যান্ড ব্ল্যাক। এরা দুজন হচ্ছে কোওয়ার্কার, এরা আগুনের মানে লাগানোর কাজ করে থাকে একই সাথে গাই মন্ট্যাগের সাথে সাথে। এরপর রয়েছে ফেবার হচ্ছে গিয়ে একজন ইংলিশ প্রফেসর। তিনি হেল্প করবেন গাই মন্ট্যাগকে, যে কোন বই পড়া উচিত, কোন বই পড়া উচিত না। রে ব্র্যাডবারি বলছেন এক জায়গায় যে এই ফেবার হচ্ছে গিয়ে ফেবার অ্যান্ড কাসেলের যে কোম্পানিটা, সেই কোম্পানির যে ফেবার, সে হতে পারে একজন, আর না হলে ফেবার অ্যান্ড ফেবার কোম্পানির থেকে কিন্তু বই পাবলিশ করা হয় ইংলিশের, তিনিও হতে পারেন। ওকে, এই ফেবার। এরপরে রয়েছে মিসেস অ্যানা বোলস অ্যান্ড মিসেস ক্ল্যারা ফেলপস। এরা দুজন হচ্ছে গিয়ে মিলড্রেডের বন্ধু। এরাও ওই
পার্লার ওয়াল মানে টিভি দেখতে আসে, মানে এরাও সবসময় টিভি দেখতে থাকে। এদেরকে যখন আমাদের গাই মন্টাগ ডোভার বিচ থেকে কয়েক লাইন শোনাবে, সেইগুলো শুনে তারা অত্যন্ত বিভোর হয়ে যাবে এবং তারা অত্যন্ত দুঃখ পাবে, মানে তাদের ভালো লাগবে না তা সেই সমস্ত শুনতে, তাদের একদম পছন্দ নয়, তারা উল্টে আরও অপমান করে বেরিয়ে যাবে, এরকম দেখতে পাবো। এদের মধ্যে আবার একজন রয়েছে যার 3খানা হাজব্যান্ড, 3খানাই ছেড়ে চলে গিয়েছে, একজন মারা গিয়েছে, একজন ডিভোর্স হয়ে গিয়েছে একজনের সাথে, তার ছেলেমেয়েরা তাকে পেটায় এবং তার জন্য সে গর্ববোধ করে, এইরকম টাইপের অদ্ভুত টাইপের এই মহিলা দুজন। এরপরে যে ক্যারেক্টার সে হচ্ছে গ্র্যাঙ্গার। গ্র্যাঙ্গার হচ্ছে সেই যে শহরটা যেখানকার বর্ণনা দেওয়া হচ্ছে, সেই শহরে কিছু মানুষজন আছে যারা বইকে প্রিজার্ভ করতে চায়, বইকে রক্ষা করতে চায়, এবং এই যে লিটারেচার কালচার এইগুলোর যে একটা গুরুত্ব রয়েছে সেইগুলো তারা বোঝে। সেই যে মানে ইন্টেলেকচুয়ালস আমরা তাদেরকে বলতে পারি, সেই ইন্টেলেকচুয়ালসদের হেড হচ্ছেন গিয়ে এই গ্র্যাঙ্গার নামের ব্যক্তিটি, যার সাথে লাস্টের বেলা আমরা দেখব গাই মন্ট্যাগ জয়েন করবে। ওকে, তো তাহলে গেল এই হচ্ছে ক্যারেক্টার্সরা। পরে আসি ব্রিফ সামারি বা সারাংশ। তো আমরা দেখতে পাবো কি না, আমেরিকার একটা সোসাইটির বর্ণনা রয়েছে এখানটায়, একটা শহরের বর্ণনা দেওয়া হচ্ছে, রে ব্র্যাডবেরি দিয়েছেন, যেখানটায় লোকজন কি করে না, লোকজন বই পড়া মোটেও পছন্দ করে না, তারা তার জায়গায় সিনেমা দেখা পছন্দ করে, গান শোনা পছন্দ করে, গান বা হচ্ছে গিয়ে সাউন্ড সিস্টেম, রেডিওতে কানের সঙ্গে লাগানো এক ধরনের রেডিও রয়েছে, সিশেল বলা হচ্ছে, সেই সেলটা তাদের কানের সাথে অ্যাটাচ করা রয়েছে, সেখানে তারা রেকর্ডিংস শুনতে পছন্দ করে, এইরকম টাইপের একটা সোসাইটি। তো সেই সময়ে দাঁড়িয়ে রে ব্র্যাডবেরি এরকম একটা দুনিয়ার কল্পনা করছেন। বর্তমানে আমরা যেটা খানিকটা দেখতে পাই, কানে হেডফোন গোজা, মানুষজন পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছে বললেই চলে, সবসময় তারা অনলাইনে ব্যস্ত, মোবাইল ঘাটছে, এই সমস্ত করছে। তো এইরকম একটা সোসাইটির বর্ণনা দিচ্ছেন, যেটা সুদূর প্রসারী, যেটা মানে অনেক দিন ভবিষ্যতের একটা সমাজ ব্যবস্থা। সেইখানটাই একটা মেইন ক্যারেক্টার আমাদের যে গাই মন্ট্যাগকে দেখানো হচ্ছে, সে বলছে আজকের দিনটা খুব ভালো, আমার খুব ভালো লাগছে, আমার লাইফটা খুব ভালো কাটছে। সে কি কাজ করে, সে হচ্ছে দমকল বাহিনীতে কাজ করে। এবার দমকলের কাজ আমরা জানি কি না, আগুন নেভানো, কিন্তু এখানে মোটেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আগুন নেভায় না, বরঞ্চ তারা আগুন জ্বালায়। কিসে আগুন জ্বালায়, যে সমস্ত ইললেজিটিমেট বইগুলো রয়েছে, অবৈধ বই রয়েছে, এছাড়া যে কোনো রকম বইগুলো রয়েছে সমাজে, সেই বইগুলো তারা জ্বালিয়ে দেয়, এবং বইগুলোর সঙ্গে সঙ্গে যে সমস্ত বাড়িগুলোতে সেই বইগুলোকে পাওয়া যাচ্ছে, সেই বাড়িগুলোকেও তারা পুড়িয়ে দেয়। ওকে, তো কেন না, সেই যে সমাজ, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থার দরকার নেই, কারণ সেটা অত্যন্ত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড একটা সোসাইটি, একটা সমাজ ব্যবস্থা, যেখানটায় বাড়িগুলোতে আগুন লাগে না। ফলে স্বাভাবিকভাবে সেই ডিপার্টমেন্টে আস্তে আস্তে ঢুকছিল। তো তখন কি হবে, মানুষজন বা তার লিডারটা বলতে পারি, তারা কি করেছিল না, সেই যেহেতু ওই ডিপার্টমেন্টটা বসে আছে, তাদেরকে কি করা যাবে, আর মানুষজনকে কন্ট্রোলেও যেহেতু রাখতে হবে, সেই জন্য তারা বইকে ব্যান করে দিতে শুরু করে, এবং বই ব্যানের সাথে সাথে সেই বইগুলোকে জ্বালিয়ে দেওয়াও শুরু করতে থাকে। এবার আমরা জানি যে নেতা মন্ত্রীদের কাছে তাদের যে প্রজারা, তারা ভেড়ার মতন হলেই ভালো হয়। তো ঠিক এখানেও তাই দেখতে পাবো। এই যে গাই মন্ট্যাগ, সে এরকমই একজন কর্মচারী, সে এরকম আগুন লাগিয়ে বেড়ায়, আগুন জ্বালিয়ে বেড়ায়। তো সে একদিন বাড়ি ফিরছিল, বাড়ি ফিরতে ফিরতে তারই পড়শি, তার নাম হচ্ছে ক্ল্যারিস ম্যাকলেল্যান্ড, 17 বছর বয়সী একটি মেয়ে, একটি মুক্তমনা মেয়ে, যে প্রশ্ন করতে ভালোবাসে, যে প্রকৃতি উদযাপন করতে ভালোবাসে, হাঁটতে পছন্দ করে গাড়ির চাইতে, এবং যন্ত্রের থেকে মানুষকে সে প্রেফার করে বেশি। সে কি করছে, সে এসে হঠাৎ করে এর সাথে কথা বলছে, গাই মন্ট্যাগের সাথে, এবং গাই মন্ট্যাগের সাথে কথা বলতে বলতে তাকে একটা মানে সম্পূর্ণ তার জীবনটা এলোপাথারি করে দিতে পারে এইরকম একটা প্রশ্ন করছে। কি প্রশ্ন না, বলছে আচ্ছা তুমি খুশি তো, তুমি আনন্দিত আছো তো জীবনে? তো সে প্রথমে কিন্তু বলে হ্যাঁ আমি খুব ভালো আছি। তো এইটার কোনো উত্তর না নিয়ে কিন্তু ক্ল্যারিস কি করে, সে সেখান থেকে পালিয়ে সে তার নিজের বাড়ি চলে যায়। এবার এই প্রশ্নটা সে ভাবতে ভাবতে কিন্তু বাড়িতে ঢোকে, এবং বাড়িতে ঢুকে সে হঠাৎ করে দেখতে পাচ্ছে কি না, তার ওয়াইফ যে সবসময় টিভি দেখা পছন্দ করে, সে তার দেয়ালের মধ্যে বিরাট বড় গোটা দেয়াল জুড়ে একটা টিভি রয়েছে, পার্লার ওয়ালের মতন বলা হচ্ছে, সেই টিভি দেখতে থাকে, এবং সেই যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেই ক্যারেক্টারের সাথে সে কিন্তু নিজেকে একাত্মীভূত করে দেখতে চায়, নিজেকে দেখতে চায়, সে ভাবে যে সেও সেই দুনিয়ারই একটা অংশ, মানে
সম্পূর্ণ সে টিভির মধ্যে ঢুকে গিয়েছে বলা যায়, এইরকম টাইপের একটা ক্যারেক্টার। আমরা বলি না যা টিভির মধ্যে ঢুকে যায়, অনেককে বলি ঠিক তেমনই সেই জন্য টিভির মধ্যেই ঢুকে থাকে সবসময়। সে চেষ্টা করেও তার হাজব্যান্ডকে সময় দিতে পারে না, বা তার সাথে একটু ভালো আলাপ আলোচনা, ভালো একটু গল্প গাছা এই সমস্ত কিছু করতে পারে না, এরকম কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো তারপরে যাই হোক, সে যখন বাড়িতে ঢুকছে হঠাৎ করে দেখতে পাচ্ছে গাই মন্টাগ বাড়িতে ঢুকে তার ওয়াইফ স্লিপিং পিলস যে হয়, ঘুমানোর ওষুধ খেয়ে নিয়েছে। বেশি করে খেয়ে নেওয়ার ফলে প্রায় টেসে গিয়েছে, প্রায় মারা গিয়েছে বলা যায়। তখনও সাথে সাথে দেখছে যে না, না ডাকলে তো নয়, সাথে সাথে ও ফোন করে ইএমটি অর্থাৎ এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ানস যারা রয়েছে তাদেরকে ডেকে আনছে, এবং তারা এসে বিভিন্ন ধরনের নতুন অত্যাধুনিক যন্ত্র, যেটা সেই সময় হয়তো মানে রেড ব্র্যাডবেরির সময়ে সেই সময় হয়তো সেগুলো পসিবল ছিল না, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সেগুলো দেখতে পাই। তো ভবিষ্যতে সেই সময়ে কিন্তু এগুলো তারা দেখতে পাচ্ছে। সেখানে কি দেখা যাচ্ছে না, তারা পাম্প করে বাকস্থলীটা পরিষ্কার করা হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে যেহেতু। এবার কিন্তু সে সুইসাইড করতে চায়নি, সে হয়তো ঝোঁকের মাথায় ওষুধগুলো খেয়ে ফেলেছে। আর তারপরে কি দেখতে পাচ্ছি, তার ওই ডায়ালিসিস টাইপের, মানে রক্ত এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বের করে পরিষ্কার করা হচ্ছে, পরিশ্রুত করা হচ্ছে। এবং এরপরে সে সকালবেলার দিকটাতে সে কিন্তু সুস্থ হয়ে উঠছে, মিলরেড মিলি। ঠিক আছে, সুস্থ হওয়ার আগেই কিন্তু এই যে যারা টেকনিশিয়ানরা এসেছিল, ডাক্তাররা, তারা কিন্তু সেখান থেকে চলে যাচ্ছে, বলছে আমাদের এরকম আরও কল আছে, সেইখানটা আমাদেরকে অ্যাটেন্ড করতে যেতে হবে। তো এর পরবর্তী কয়েকটা দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ল্যারিসের সাথে কিন্তু গাই মন্টাগের বেশ ভালো একটা সখ্যতা, একটা ভালো রিলেশন তৈরি হবে, এবং সে ফিরবার পথে ডিউটি থেকে যখন ফেরে সে তার সাথে কিন্তু এরকম কথাবার্তা চলতে থাকবে। এবং ক্ল্যারিস কিন্তু এরকম যে মুক্ত মনে তাকে অনেক অনেক প্রশ্ন করবে, তাকে অনেক কথা বলবে, বলতে বলতে হঠাৎ করে এমন একটা দিন আসবে যেদিন সে তাকে দেখতে পাবে না, ক্ল্যারিসকে সে দেখতে পাবে না। তো এরকম করতে করতে কয়েকদিন বাদে দেখতে পাচ্ছি তার সাথে দেখা হচ্ছে না। তো হঠাৎ করে একদিন জিজ্ঞেস করছে তার ওয়াইফকে, গাই মন্টাগ তার ওয়াইফকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি এই ক্ল্যারিসের কোনো খোঁজ জানো, কোনো মানে খবর রয়েছে তোমার কাছে? তো তখন সে বলে, ওহো আমি তোমাকে বলতেই ভুলে গেছি, সে মারা গিয়েছে। কীভাবে? সে একদিন আসছিল রাস্তায় হেঁটে হেঁটে, তখন পেছন থেকে তাকে কিন্তু মেরে দিয়েছে একটা গাড়ি, মানে স্পিডিং কার এসে তাকে উড়িয়ে দিয়েছে পুরো, এবং তার ফ্যামিলিরও কিন্তু সেখান থেকে সে তারপরেই চলে গেছে সেই ঘটনার পর থেকে। এবার এখানটায় বলে রাখা দরকার, এই যে মেয়েটি ক্ল্যারিস, সেই ক্ল্যারিস কিন্তু তার ফ্যামিলির বদৌলতেই কিন্তু এইরকম টাইপের হয়েছিল, মানে তার পরিবারের লোকজনও কিন্তু একটু মুক্ত মানে, তারা কিন্তু বই পড়তে পছন্দ করে, তারা ঘুরে বেড়াতে পছন্দ করে, পার্কে সময় কাটাতে পছন্দ করে, তারা উজ্জ্বল আলোর মধ্যে থাকা পছন্দ করে। এইরকম অন্যান্য জনদের বাড়িগুলো যখন অন্ধকারাচ্ছন্ন, তখন তাদের বাড়ি অত্যন্ত উজ্জ্বল আলোকিত থাকে, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো তাকে তো একবার এরকম মানে সাইকিয়াট্রিস্টের কাছেও পাঠানো হয়, যে কারণ কেন সে তার অন্য বন্ধুদের মতন নয়, সে কেন প্রশ্ন করে, বা সে কেন হচ্ছে গিয়ে বই পড়ে, এইরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ সেগুলো তো অবৈধ জিনিস সেই সোসাইটিতে। ওকে, তো যাই হোক, এইরকম করে একদিন কি হবে, সে যখন কাজে যাচ্ছিল গাই মন্টাগ, তখন একজন ভদ্রমহিলার বাড়িতে বই পড়ানোর মানে নির্দেশ আসে। সেইখানটায় গিয়ে সেই যে কেরোসিন ছাড়িয়ে দেওয়ার পরে সেখান থেকে সে একটা বই পায় গাই মন্টাগ, এবং সেই যে ভদ্রমহিলা সে কি করে, সে বলে যে না আমি বাঁচবো না, আমি বইয়ের সাথে তোমরা যদি বইগুলোকে জ্বালানো থাকে তাহলে আমাকে সমেত জ্বালিয়ে দাও। তো সেই বই, সেই বাড়ি এবং সেই ভদ্রমহিলা, সেই বয়স্ক ভদ্রমহিলা, তাকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক আছে, পুরোপুরি। এবং তাতে করে কিন্তু গাই মন্টাগ একটু হলেও তার অবচেতনে কোথাও একটা ধাক্কা খায়, সে যে বইটি, একটি বই কিন্তু চুরি করে এনেছিল সেখান থেকে, চুপ করে এনে সেটা কিন্তু নজর এড়ায়নি কার না, বেটির। ঠিক আছে, ক্যাপ্টেন বেটি, সে কিন্তু সেটা কিন্তু দেখেছিল, কিন্তু সে সেই সময় কোনো কিছু বলেনি। এবার বাড়িতে এনে সে কিন্তু সেই বইটি, যার মধ্যে কেরোসিনের গন্ধ ছিল, সেই বইটিকে কিন্তু লুকিয়ে রাখে কোথায় না, এয়ার কন্ডিশনের যে ইয়েটা রয়েছে, স্থানটা, সেই জায়গাতে লুকিয়ে রাখে। ওকে, যে ভেন্টটা ছিল সেই ভেন্টের মধ্যে চুপ করে লুকিয়ে রেখেছিল, যাতে করে কেউ জানতে না পারে। তো এইরকম করে করে হঠাৎ করে একদিন আমরা দেখতে পাচ্ছি যে গাই মন্টাগেরও শরীর খারাপ হবে, সে ডিউটি যেতে পারছে না। তো যে অফিস, সেই অফিসে একটা বিশেষ ধরনের রোবোটিক একটা কুকুরের কথা আমরা জানতে পারছি। সেই কুকুরটার কাজ কি, মানে সেই কুকুরটা 8 পা বিশিষ্ট মানে একটা রোবট কুকুর, এবং সে
সেখানটাই গাইমনটাকে একবার কিন্তু আক্রমণ করবে, যদিও সেখানে তাকে আক্রমণ করা উচিত নয়, কারণ সে তো সেখানকার একজন কর্মী। কিন্তু সে করেছিল কেন? সে করেছিল বেটির নির্দেশে, ঠিক আছে? বেটি তাকে সেরকমভাবে প্রোগ্রাম করে দিয়েছিল যাতে সে ঘেউ ঘেউ করে গাইমনটাককে দেখে। তো যখন গাইমনটাক এসে বেটিকে বলছে যে বেটি জানো আজকে এইরকম ঘটনা ঘটেছে, তখন বেটি গিয়ে বলছে তার তো এরকম করা উচিত নয়, সে তো সাধারণত যারা বই টই লুকায় তাদেরকেই এরকম করে থাকে, তার মানে কি, মানে সে কিন্তু বুঝিয়ে দিতে চায় যে সেই রকম সে কোনো কিছু করছে কিনা। তো সে কোনো কিছু আর সেখানে বলছে না। ও হ্যাঁ, কুকুরটির কিন্তু মুখে হচ্ছে গিয়ে অ্যানেস্থেশিয়া করবার মতো, মানে অবশ করে দেবে এইরকম কিন্তু এক ধরনের ইনজেকশন, এক ধরনের নিডল রয়েছে। তো এইরকমই ওই বললাম যে অসুস্থ হয়ে যাওয়ার পর গাইমনটাক পরদিন সকালবেলা ক্যাপ্টেন বেটি তাকে একটা ভিজিট করবে, ভিজিট করে তাকে কিন্তু খানিকটা হলেও সতর্ক করে দেবে, বলবে যে আমাদের লাইফে না এইরকম টাইপের কিছু কিছু সময় আসে, তো যাই হোক আমাদের এই বইপত্রগুলো এগুলো করা উচিত নয়, বইপত্র পুড়িয়ে দেওয়াই উচিত যদি কোথাও থেকে কখনো তুমি নিয়ে টিয়ে থাকো, বা কারণ হচ্ছে কি এই বইগুলো ফালতু অত্যন্ত। ওকে কিছু মানে উদাহরণ দেয় এই সময় বেটি, বলে যে দেখো বইগুলো আমাদের কেন ব্যান করা হয়েছে, কারণ প্রথমে কিছু মাইনরিটি গ্রুপ রয়েছে, প্রথমে মানে বইগুলো হচ্ছে গিয়ে এক তো কমপ্লিকেটেড, মানুষের জীবন কমপ্লিকেটেড করে দিচ্ছে, তারপরে এই বইগুলো সব আলাদা আলাদা টাইপের, লোকজন মোটেও সেগুলো পছন্দ করছে না, বিভিন্ন জন একই জিনিসের বিভিন্ন বিভিন্ন রকম ভাবনা পোষণ করছে। এবার মানুষগুলো সেই সময় দাঁড়িয়ে এমন হয়েছে যে মানুষজন সবাই সাধারণত এই টিভি দেখবার ফলে মানুষের চিন্তাধারাটাই নাই হয়ে গেছে, স্বাধীন চিন্তাধারা নেই, তারা একই রকম ভাবছে। ফলে সাধারণত মানে বইগুলো যেহেতু বিভিন্ন ধরনের, লেখকেরা বিভিন্ন রকম ভাবেন, সেই জন্য বইগুলো আলাদা হতো। লোকজন কি করতে লাগলো, বইগুলোর অপোজ করতে লাগলো, বলতে লাগলো যে না আমরা এই বই পছন্দ করি না। তো তখন লেখকেরা কি করতে লাগলো, বই চালানোর জন্য সবাই একই ধরনের লেখা লিখতে লাগলো। তো তখন বলছে যে একই ধরনের বই লেখা লিখে কি হবে, তাহলে বই লেখা বন্ধ হয়ে যাক। বই লেখা বন্ধ হয়ে গেল এইভাবে করতে করতে, এবং সেইগুলো যে প্রভাবটা মানুষের উপর পড়ছিল, তো সেই কারণে সেই সময় যে লিডাররা তারা কি করলো, বললো বইগুলো সব তুলে দাও, যা বইপত্র আছে সেইগুলোকে সম্পূর্ণ জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও পুরো। এবং তাতে করে সেই যে যারা উপর তলার মানুষজন তাদের কিন্তু সমাজ চালাতে সুবিধে হবে। তো এই মোতাবেক এই ঘটনাটা কিন্তু দেখিয়েছিল। আর কিছু উদাহরণস্বরূপ বলছে যে দেখো এই যে বইগুলো একই জিনিস বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম কথা বলছে, এইটা যদি হয় তাহলে এর এগেনস্টে এইরকম, দুটোই তাহলে সত্যি কেমন করে হতে পারে, তার মানে এই বইয়ের নিশ্চয়ই কমপ্লেক্সিটি রয়েছে। এই সমস্ত ভুজুং ভাজুং কিন্তু দিতে চাইছিল বেটি, কাকে না, গাইমনটাককে। তো গাইমনটাক তখন এর উল্টো ফল হয়, সে বলে আচ্ছা ঠিক আছে আমার কাছে যে বইটা রয়েছে সেই বইটা আমি না হয় আজকে বরঞ্চ পড়ে দেখি রাত্রিবেলা, যদি তাতে কোনো কোনো কিছু না থাকে তাহলে আমি সেই বইটা জ্বালিয়ে দেবো, নষ্ট করে দেবো, তোমার কাছে নিয়ে আসবো, সেটা পুড়িয়ে ফেলবো। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে। তো সেটা বলে কিন্তু গাইমনটাক সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেটি বেরিয়ে যাচ্ছে সেখান থেকে। তো সেই রাত্রে তার ওয়াইফের কে বলছে যে চলো আমরা বইগুলো পড়ে দেখি এরকম। তো সে বলবে যে আমার কাছে আরও এরকম কিছু বই রয়েছে, তখন তার ওয়াইফ বলবে এই মা তুমি কি করছো, এরকম বই রাখা মোটেও উচিত হয়নি, এগুলো তোমার খুব ভুল। তো সে যে অসুস্থ ছিল তার ওয়াইফ কিন্তু চেষ্টা করেও তাকে খুব একটা হেল্প করতে পারেনি, মানে সে কিন্তু সিনেমা দেখতে বা টিভি দেখতেই কিন্তু সে সবসময় ব্যস্ত ছিল। তো যাই হোক তার হাজব্যান্ড তার যখন হেল্প চাইবে যে বই পড়বার জন্য, সেটাও সে কিন্তু করতে পারবে না, উল্টে তাকে আরও মানে বলবে যে না আমাদের এই সমস্ত বইটা এরকমভাবে রাখা উচিত হচ্ছে না। তো যাই হোক কি আর করার, সে তখন বইটা এত এত তার বই, সেগুলো তো একবারে এত এত পড়ে ফেলা যায় না, সে কিন্তু বেশ কিছু বই জমা করে ফেলেছে এতদিনে। তখন সে ভাবে যে যাক আমি ফোন করি ফেভারকে, তখন ফেভার হচ্ছে কি সে যে ইংলিশ প্রফেসর, সেই ইংলিশ প্রফেসরকে ফোন করে সে জানতে চাইবে যে কোন ধরনের বই তার পড়া উচিত। তখন ফেভার বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার যে এই বইয়ে ইন্টারেস্ট রয়েছে, যে বইটা তোমাকে টানছে সেই বই তুমি কিন্তু পড়তে শুরু করতে পারো। তো যাই হোক তার সহায়তায় সে ভাবে যে বই পড়বে, কিন্তু পরদিন সে দেখতে পাচ্ছে সে যখন ডিউটি যাচ্ছে, সেই ডিউটিতে গিয়ে একটা কল আসছে, কল এসে তারা কিন্তু বুঝতে পারছে না তাদেরকে কোথায় বই জ্বালাতে যেতে হবে। তো এই কলটা
তার যখন সেই নির্দিষ্ট পয়েন্টে গিয়ে পৌঁছেছে, লোকেশনে গিয়ে পৌঁছেছে, দেখছে সেটা কেউ না, সেটা গাই মন্টেগের বাড়ি। সেখান থেকে তার ওয়াইফ এই কল করে তাকে রিচ করেছে, মানে গাই মন্টেগের বাড়িতে যে ব্যাকইয়ার্ডে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর কথা তার ওয়াইফ জানিয়ে দিয়েছে এবং জানিয়েই ফোনটা করেছে। ফলে এবার বেটি বলছে যে তুমি তোমার বইগুলো সমেত তোমার বাড়িটা জ্বালিয়ে দাও, কারণ এটা তো উচিত নয় যেহেতু। তো যেমন কথা তেমন কাজ করতে বাধ্য। তো তখন সে কি করছে, সে প্রচণ্ড রেগে যাচ্ছে এবং আউটরেজিয়াস হয়ে গিয়ে গাই মন্টেগ উল্টে আরও বেটিকেই জ্বালিয়ে দিচ্ছে আগুনে। ঠিক আছে, বেটিকে জ্বালিয়ে দিচ্ছে, তার যে ওয়ার্কার রয়েছে তাদেরকে আঘাত করছে এবং কুকুরটা যে ছিল একটা রোবট, সেই রোবট কুকুরটাকেও কিন্তু সে নষ্ট করে ফেলছে আগুন দিয়ে। ঠিক আছে, এবং সেখান থেকে সে পালিয়ে যাচ্ছে। আর আমরা তার ওয়াইফকেও দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু সে আগেই পালিয়ে গিয়েছে ছেড়ে। তো সে কোনো মতে পালাতে পালাতে সেই সময় তার উপরে টিভি, মানে ওই হচ্ছে ক্যামেরা টাইপের সেট করা হয়ে থাকে সব সময়, যাতে তার ক্যামেরার নজরটা ইয়ের দিকে থাকে, গাই মন্টেগের দিকে থাকে, সেরকম ব্যবস্থা করা হয় ইয়ের তরফ থেকে, ব্রডকাস্টের তরফ থেকে, এবং সবসময় সেটাকে টিভিতে দেখানো হতে থাকে এরকমভাবে সে পালাচ্ছে সেইটা। তো সে কোনোভাবে পালাতে পালাতে সে কি করে না, ফেভারের কাছে আসে লুকিয়ে, যাতে কেউ দেখতে না পায়। তো এরপরে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে না, গাই মন্টেগ কি করছে, পালিয়ে যাওয়ার আগে তার যে বইগুলো ছিল সেই বইগুলো সে কি করছে না, তার আরও যারা কো ওয়ার্কার রয়েছে তাদের বাড়িগুলোতে রেখে আসছে। ফলে তাতে করে কি হবে, তাদের বাড়িগুলোও হয়তো এরকম জ্বালানোর ব্যবস্থা, তখন তাদের হয়তো একটু হলেও মানে সত্যিকারের বলতে চোখ খুলবে বলা যায়, যে না এরকমভাবে সমস্ত নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমরা গাই মন্টেগের কিন্তু বাড়িটাকেও দেখবো জ্বালিয়ে দিচ্ছে এরকম যারা রয়েছে। তো তা সে এইভাবে দৌড়তে দৌড়তে কোনোভাবে ফেভারের বাড়িতে গিয়ে পৌঁছয় এবং ফেভারের বাড়িতে গিয়ে সেখানটাই তারই নির্দেশে জলপথে সে পালিয়ে চলে আসছে কোথায় না, সেই যে গ্র্যাঙ্গার এবং তাদের দল, ইন্টেলেকচুয়ালসদের দল, সেখানটায় এসে পৌঁছেছে এবং গাই মন্টেগের দায়িত্ব পড়ছে যে এক্লেসিয়াস্ট যারা রয়েছে সেই সমস্ত বইগুলোর কথা, বইগুলোর যে সামারি সেগুলো মনে রাখবার জন্য। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই শহরে সেই দিন বম্বিং হচ্ছে এবং বম্বিংয়ের ফলে গোটা শহরটা একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং ফেভার তার আগেই সেন্ট লুইসে পালিয়ে যাচ্ছে, কোনোভাবে পালাতে সে সমর্থ হচ্ছে। আর অন্যদিকে বম্বিংয়ের ফলে সেই শহরটা সম্পূর্ণ জ্বলে যাচ্ছে, তাতে করে তার যে ওয়াইফ, গাই মন্টেগের যে ওয়াইফ, সেও মারা যাচ্ছে। এবং গাই মন্টেগ এবং আরও যারা রয়েছে সেই ইন্টেলেকচুয়ালসদের দল, সেইখানটায় তারা বলছে যে আমরা সেখানে একটা নতুন সোসাইটির সূচনা করব এবং তারা সেই শহরের দিকে পা বাড়াচ্ছে। এইখানটাই এই নভেলটা শেষ হচ্ছে। আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও এই নভেলের আউটলাইন সম্বন্ধে একটা মানে আলোচনা দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।